আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ঢাকা কলেজের এবং ঢাকা কলেজ ছাড়াও অন্যান্য কলেজের যেসব ছাত্রছাত্রীরা আমাদের এই প্রোগ্রামের সাথে জড়িত আছো, তাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম। তোমাদের সাথে এর পর্যন্ত আমার একটি ক্লাস হয়েছিল। গত সপ্তাহে বৈদ্যুতিক সমস্যার কারণে ক্লাস রুটিন থাকা সত্ত্বেও আমরা ক্লাসটা নিতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা গত ক্লাস লেকচার আমি দেখেছি, অনেকেই তোমরা ফলো করেছো, দেখেছো। তবে একটা কথা আমি বলতে চাচ্ছি, যেটা হলো অনেকেই পড়াশোনা সংক্রান্ত কমেন্ট করেছো, কিন্তু আবার কাউকে কাউকে দেখেছি এর মধ্যে বেশিরভাগই ঢাকা কলেজের মানে রোল নাম্বার দেওয়া ছাড়া কেউ কেউ কমেন্ট করেছো, এবং সেটা ছিল তোমাদের নিজস্ব আলাপচারিতা। আমার মনে হয় অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হচ্ছ শুধুমাত্র ক্লাসটা ফলো করার জন্য, গল্পগুজব করার জন্য কিন্তু অন্যান্য অনেক মাধ্যম আছে, তাই না? তো আশা করি এরপর থেকে বা আজকে থেকে এরকম আর তোমাদের ভুল হবে না। তো তোমাদের নিজস্ব গল্পগুজব বা কথাবার্তা এখানে বন্ধ রাখবে। আর একটা জিনিস চিন্তা করে দেখো যে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারছো তারা কত সৌভাগ্যবান। তোমাদের ক্যাপাসিটি আছে, তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারছো। তোমাদের স্বাভাবিক ক্লাস নিতে আমরা পারছি না, সেটা আমাদেরও কষ্ট। ক্লাসরুমে ক্লাস নেওয়ার আনন্দ অন্যরকম, কিন্তু তারপরেও তোমরা যারা ক্লাস ফলো করতে পারছো, আমি মনে করি তোমরা অনেক সৌভাগ্যবান, কারণ তোমাদের সেরকম ক্যাপাসিটি আছে এবং মানে সাধারণ ক্লাসে না থাকতে পারলেও এই ক্লাসে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছো। বাংলাদেশে কিন্তু এখনো এমন কিছু জায়গা আছে বা এমন কিছু কলেজের ছাত্রছাত্রী আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা এইসব ক্লাসগুলো ফলো করতে পারছে না। তাদের চেয়ে কিন্তু তোমরা অনেক ভাগ্যবান, তাই না? তো সেই সুযোগটাকে তোমরা অন্যভাবে মানে এটাকে অন্যভাবে ব্যবহার করো না, তোমরা পড়াশোনার কাজে ব্যবহার করো। আর জানো তো এই ক্লাসের মাধ্যমেই কিন্তু তোমাদের পরীক্ষাও চলবে, সুতরাং পড়াশোনার সাথে যুক্ত থাকবে আশা করি। তোমরা প্রথমেই বেশ কিছু কড়া কড়া কথা বলে ফেললাম বোধহয়, তাই না? আসলে আমরা চাই তোমরা সবাই পড়াশোনার সাথে যুক্ত থাকো। তো আসো গত ক্লাসের পড়াতে যাব আমরা একটু। তার আগে আমি বলে দিচ্ছি, আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যা পড়াচ্ছি, এবং এটার দ্বিতীয় অধ্যায়ের একটা ক্লাস হয়েছিল। সেই দ্বিতীয় অধ্যায়টা হলো তিনটা টপিক নিয়ে আলোচনা হয়, তিনটা প্রাণী নিয়ে। তার মধ্যে হাইড্রার আলোচনা শুরু হয়েছে, আমি হাইড্রার ক্লাস নিচ্ছি। তো গত ক্লাসে পড়াতে আমরা কি কি পড়েছিলাম মনে আছে তো নিশ্চয়ই? আমরা হাইড্রার পরিচিতি পড়েছিলাম, হাইড্রার শ্রেণীবিন্যাস পড়েছি, কি কি হাইড্রা বাংলাদেশে পাওয়া যায় সেগুলো আলোচনা করেছিলাম। আর পড়েছিলাম হাইড্রার বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ বা অন্তঃগঠন। তো অন্তঃগঠনের একটা পার্ট ছিল হলো এপিডার্মিস এবং আরেকটা হলো গ্যাস্ট্রোডার্মিস। তো আমরা আজকে এপিডার্মিসের একটা কোষ সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা সব কোষগুলো সম্পর্কেই গত ক্লাসে জেনেছি, তার মধ্যে একটা স্পেশাল কোষ আছে যেটাকে বলা হচ্ছে নিডোসাইট কোষ। দেখো এখানে আমি একটু গত ক্লাসের ছবিটা থেকে এই যে মার্ক করে দিয়েছি এই কোষটা। হ্যাঁ, এই কোষটা হলো নিডোসাইট কোষ। তো এই কোষটার অবস্থান কোথায়? পেশি আবরণী কোষগুলার থাকে এই জায়গাতে, তাই না? তো আমরা আজকে নিডোসাইট কোষ নিয়ে মূলত আলোচনা করব, নিডোসাইট কোষের গঠন, প্রকারভেদ ইত্যাদি। তো এই যে নিডোসাইট কোষ, এটার অবস্থান তো তোমরা দেখেছো যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এটা অবস্থান করে, এবং নিচে এই যে স্তরটা এটা হলো মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া স্তরের জায়গায় এটা অবস্থান করে। এবং এই নিডোসাইট কোষের কাজ কি বলেছিলাম? চলন, খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষা, এই তিন ধরনের কাজের সাথে নিডোসাইট কোষ
জড়িত থাকে, তাই না? তো এখন আসো আমরা পরের আদর্শ একটা নিউরোসাইট কোষের গঠনে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চলে যাই। এখানে নিউরোসাইট কোষের দুইটা অবস্থান আছে। একটা হলো যখন এটা আনইউজড অবস্থায় থাকে, অর্থাৎ অব্যবহৃত অবস্থায় বহিঃত্বকের কোষের মধ্যে থাকে। আর আমরা গত ক্লাসেও বলেছিলাম যে এটা যখন ব্যবহার হয়ে যায়, অর্থাৎ চলন বা আত্মরক্ষা বা খাদ্য গ্রহণের জন্য ব্যবহৃত হয়ে যায়, তারপর কিন্তু এই কোষটা আর দ্বিতীয়বার কাজ করতে পারে না এবং এটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং এই কোষগুলার রিপ্লেসমেন্টের জন্য আরও একটা কোষ এখানে কাজ করে, সেটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এবং এই ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইন্টারস্টিশিয়াল কোষগুলা যখন যে ধরনের কোষগুলার ঘাটতি থাকে সেই কোষগুলাতে পরিণত হতে পারে, তাই না? তো এখন এইটা হলো একটা ব্যবহার হয়ে গেছে এমন একটা কোষ, নিউরোসাইট কোষ। আর এটা হলো অব্যবহৃত অবস্থায় লেয়ারের মধ্যে আছে। মনে আছে তো, এই কোষটা শুধুমাত্রই বহিঃত্বকের একটা কোষ, এটা কিন্তু অন্তঃত্বকে থাকে না। এই কোষটা অন্তঃত্বকে থাকে না। বহিঃত্বকের বাহ্যিক যে দেহপ্রাচীর, সেই দেহপ্রাচীরের মধ্যে এর অবস্থান এবং কোষিকার মধ্যে এদের উপস্থিতি সবচেয়ে বেশি। পদচাকতিতে এই কোষগুলা নেই। তো এই পদচাকতিতে না থাকলেও এরা কোষিকাতে খুব বেশি পরিমাণে থাকে এবং এই কোষগুলা গুচ্ছ আকারে যখন থাকে তখন কি বলে, নেমাটোসিস্ট ব্যাটারি তৈরি করে, তাই না? নিউরোসাইট বা নেমাটোসিস্ট ব্যাটারি তৈরি করে, সেটা আমরা গত ক্লাসে বলেছি। তা আসো আমরা আদর্শ নিউরোসাইট কোষের গঠনটা বলি। এই কোষটা আমরা দেখতে পাচ্ছি যে এই কোষটা একটা গোল বা ডিম্বাকৃতির একটা কোষ এবং এই কোষের অংশগুলাকে এই যে বর্ণনার জন্য এই অংশগুলাতে বর্ণনা করা হয় আবরণ, নেমাটোসিস্ট, অপারকুলাম, নিডোসিল এবং পেশিতন্তু ও ল্যাসো। এই 5টা অংশে এর বিভিন্ন অংশ বর্ণনা করা হয়। এই নিউরোসাইট কোষটা এই যে একটা লেয়ার এবং এই যে একটা লেয়ার, এই দুইটা লেয়ার মিলে তার আবরণ গঠিত। এই কোষটার আবরণ দুইটা স্তর নিয়ে গঠিত এবং তার ভিতরে এই জায়গায় এই অংশটা হলো সাইটোপ্লাজমের অংশ এবং সাইটোপ্লাজমটা দানাদার থাকে। আর এই কালো অংশটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াস কোষের নিচের দিকে থাকে। ঠিক আছে, এই গেল তার আবরণ এবং কোষীয় গঠন, আবরণের অংশের গঠন। দ্বিতীয়ত হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট অংশ হলো কোনটা জানো? এই যে এই একটা থলের মতন অংশ আছে, এই থলের মতন অংশের ভিতরে একটা ফানেল আকৃতির জিনিস থাকে বা থলে আকৃতির জিনিস থাকে যার মধ্যে একটা সুতা পেঁচানো থাকে। এটা খোলা অবস্থায় ভালো বোঝা যাচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে, এই অংশটা সহ এই থলের মতন অংশটাকে পুরাটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। এবং এই যে এটা হলো একটা উন্মুক্ত সূত্র, মানে একটা সুতার মতন অংশ, এই অংশটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। তো নেমাটোসিস্ট অংশটা যখন কোষীয় স্তরের মধ্যে থাকে তখন কিন্তু উল্টা করে ভিতর দিকে ঢুকানো থাকে এবং এই থলের মতন অংশের মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যেটাকে বলা হচ্ছে হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন হলো প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি একটা বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থটা তার আত্মরক্ষার জন্য এবং খাদ্য গ্রহণ করার সময় খাদ্যকে অবশ করে দেওয়ার জন্য বা নিস্তেজ করে দেওয়ার জন্য এই হিপনোটক্সিনটা বের হয়। তো এইখানে আমরা এটাকে বলা যায়, ধরো একটা ব্যাগ বা একটা খুব সাধারণ উদাহরণ দিই, যদি একটা মোজাকে তুমি, পায়ের মোজা যে আছে, মোজাকে তুমি ভিতর দিকে ঢুকিয়ে দাও, তাহলে ওইটা যখন ভিতরে ঢুকানো অবস্থা থাকে, বের হওয়ার সময় যদি সোজা করো তাহলে কিভাবে বের হবে? ঠিক এই একই রকম একটা থিওরিতে এই অংশটা উল্টা দিকে নেমাটোসিস্টের মধ্যে ঢুকানো থাকে। যখন বের হয়, যখন কোনো খাদ্য শিকার করার প্রয়োজন হয়, তখন কিন্তু এটা ঠিক ওই মোজার মতন করে এটা বের হয়ে আসে, খুব সজোরে বের হয়ে আসে। হ্যাঁ,
তো এখন এখন আমরা এই এই জায়গাতে ভালো যদি বুঝতে না পারো, আমরা এইটাতে আমরা আসলে বুঝাই যে এটার আদর্শ রূপের কি কি নেমাটোসিস্টের কি কি নাম আছে। এই যে এই অংশটা, এটা হলো নেমাটোসিস্টের থলে, এবং এইটার উপরে এই অংশটা হলো পাট বা শ্যাফট বলে এটাকে। হ্যাঁ, এটা বেশ মোটা এবং পুরো একটা শক্ত অংশ, এবং তার মধ্যে এইগুলো হলো বার্ব বা তিনটা কাঁটার মতন থাকে। এখানে দুইটা দেখা যাচ্ছে এবং তার ঠিক উল্টা দিকে আরেকটা কাঁটা আছে, যেটা আমরা সামনের দিক থেকে দেখতে পাচ্ছি না। এই তিনটা বার্ব থাকে, এবং বার্বের উপরে আরো সূক্ষ্ম সূক্ষ্ম রোমের মতন বা কাঁটার মতন কিছু অংশ থাকে, এগুলোকে বলা হয় বারবিউল। বারবিউলের পরে একদম সম্মুখ প্রান্ত থেকে, অর্থাৎ নেমাটোসিস্টের সম্মুখ প্রান্ত থেকে একটা সুতার মতন অংশ বের হয়, এটাকে বলা হচ্ছে মানে নেমাটোসিস্ট সুতা, নেমাটোসিস্ট সূত্র। ঠিক আছে, এই পুরাটা হলো নেমাটোসিস্ট। আর তারপরে আর 3 নম্বরে আসে অপারকুলাম। অপারকুলামটা জানো যে অপারকুলাম মানে একটা ঢাকনা। যখন এটা মানে অব্যবহৃত অবস্থায় থাকে, এই যে নেমাটোসিস্ট অংশটা আছে তার উপরে একটা এরকম ঢাকনার মতন দেওয়া থাকে, এই গঠনটার নাম হলো অপারকুলাম। এবং তারপরে আসো 4 নম্বরে নিডোসিল। নিডোসিল হলো এই যে নিডোসিল একটা কাটার মতন অংশ, এই কাটার মতন অংশটা হলো নিডোসিল। এটা সম্পূর্ণ নিডোসাইট কোষটার সম্মুখ প্রান্তে একটা কাটার মতন অংশ থাকে, এবং এটা মানে বন্দুকের যে ট্রিগার আছে সেই ট্রিগারের মতন এটা কাজ করে। এই ট্রিগারের মতন নিডোসিল অংশটা যখন তার সামনে কোনো খাদ্য বা কোনো শিকার আসে তখন, কিংবা যদি নেমাটোসিস্ট বের করার প্রয়োজন হয়, তখন এই নিডোসিলটা অপারকুলামের মধ্যে চাপ দেয় এবং অপারকুলামটা তখন খুলে যায়। খুলে যাওয়ার পরে কিন্তু এরকম শ্যাফট অংশ থেকে পুরা নেমাটোসিস্টের এই সুতাসহ অংশটা বের হয়ে আসে। তাহলে নিডোসিলের কার্যকারিতায় অপারকুলাম খুলবে, এবং অপারকুলাম খুলে গেলে তার ভিতর থেকে নেমাটোসিস্টের অংশটা বের হয়ে আসে, এবং নেমাটোসিস্টের মধ্যে যে বার্ব আছে, বারবিউল আছে, সেগুলোও কিন্তু শত্রুকে ঘায়েল করার জন্য কাজ করে, কাঁটা দিয়ে বিদ্ধ করে। আর এর ভিতরে যে হিপনোটক্সিন আছে, এই যে এখানে যে হিপনোটক্সিন আছে, সেই হিপনোটক্সিন তখন কি করে, এর ভিতর দিয়ে বা শ্যাফটের ভিতর দিয়ে এই সুতার মতন অংশ দিয়ে বের হয়ে এর সম্মুখ প্রান্তটা উন্মুক্ত, এই উন্মুক্ত প্রান্ত দিয়ে তার যে শিকার বা শত্রু তাকে ঘায়েল করার জন্য এই বিষাক্ত পদার্থটা তার মধ্যে প্রবিষ্ট করে। 5 নম্বরে আছে পেশিতন্তু বা এবং ল্যাসো। এই যে নিডোসাইট কোষটা, এটা যে মানে এই অংশটা, এর মধ্যে দেখো এগুলো হলো পেশিতন্তু, এবং এই সুতার মতন যে অংশটা এটাকে বলা হয় ল্যাসো। পেশিতন্তুর মাধ্যমে নিডোসাইট কোষটা সংকুচিত হতে পারে। তো এই গেল আদর্শ নিডোসাইট কোষের গঠন। তারপরে আমরা যাই যে নেমাটোসিস্টের কথা বললাম, আমরা কিন্তু এতক্ষণ আদর্শ নিডোসাইট কোষ বলেছি। আদর্শ নিডোসাইট কোষ মানে কি, তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর এবং গঠনটা এমন হয় যে একটা নেমাটোসিস্টের মধ্যে যে যেই অংশগুলো থাকার কথা বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে নেমাটোসিস্টটা, সেটাকে বলা হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট। হ্যাঁ, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের নেমাটোসিস্ট আছে, যেমন আমি হিপনোটক্সিন সহ যেটা বললাম সেটা হলো আদর্শ নেমাটোসিস্ট, এবং এটাকে বলা হয় পেনিট্রেন্ট নেমাটোসিস্ট। আর এখন আমরা যে দেখছি সেটা হলো এখানে ওই আদর্শ ছাড়াও কিন্তু আরও কয়েক রকমের নেমাটোসিস্ট দেখা যায়। নেমাটোসিস্ট মোট 4 রকমের দেখা যায়। একটা হলো পেনিট্রেন্ট, একটা ভলভেন্ট, আর 2টা হলো গ্লুটিনেন্ট। এই গ্লুটিনেন্টের মধ্যে আবার গঠনের ভিন্নতার জন্য একটাকে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট বলে, একটাকে স্টেডিওলিন গ্লুটিনেন্ট বলে। তো এই যে পেনিট্রেন্ট যে নেমাটোসিস্ট, এটাকে আমরা বলছি আদর্শ নেমাটোসিস্ট, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। দেখো এখানে এই যে এটা হিপনোটক্সিন সম্পূর্ণ একটা থলে, তার উপরে মোটা শ্যাফট যুক্ত একটা অংশ,
তার মধ্যে বার্ব আছে, এগুলো বার্ব, তারপরে এখানে বারবিউল আছে, আর এই সুতার ভিতর দিয়ে হিপনোটক্সিন বের হয়ে যাওয়ার জন্য এখানে এই প্রান্তটা উন্মুক্ত আছে। তাহলে এটা হলো আদর্শ নেমাটোসিস্ট বা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট। আর তারপরে আছে দ্বিতীয়ত হলো ভলভেন্ট, এটাকে বলা হচ্ছে ভলভেন্ট। এই ভলভেন্ট নেমাটোসিস্টের কিন্তু তার সম্মুখ প্রান্তের কোনো ছিদ্র নাই এবং এর ভিতরে হিপনোটক্সিনও নাই। এর কাজ হলো, এর যে এখানে দেখো এই গঠন থেকে এর গঠনে কিন্তু বেশ ভিন্নতা আছে, এখানে কোনো বার্ব নাই, বারবিউল নাই, তাই না? তো এটা কিভাবে কাজ করে, এটা যখন কোনো শিকার বা কোনো প্রয়োজন হয় তার চলনের জন্য হোক বা শিকার ধরার জন্য হোক, তখন এই নেমাটোসিস্টের সূত্র যেটা, এই সূত্রটা শিকারকে ধরে একদম স্প্রিংয়ের মতন এরকম পেঁচিয়ে ফেলে। পেঁচানোর ফলে শত্রু বলো শিকার বলো সেই প্রাণীটা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ওইটাকে আটকে ফেলে। ঠিক আছে, এতে ভলভেন্টের মাধ্যমে প্রাণীটা আটকে যায়। তারপরে আসো স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। এখানে স্ট্রেপটোলিন গ্লুটিনেন্টের মধ্যে এই যে নেমাটোসিস থলে আছে, এই নেমাটোসিস থলে থেকে কিন্তু হিপনোটক্সিন বের হয় না, এখান থেকে এক ধরনের আঠালো পদার্থ বের হয় এবং এর এই যে পাশে দেখো কতগুলা কাঁটাযুক্ত থাকে, এই সুতাটার মধ্যে কতগুলা কাঁটা থাকে। এই কাঁটাগুলা দিয়েই কিন্তু স্টেরিওলিন থেকে এর ভিন্নতা দেখা যায় এবং এর মধ্যে থেকে এক ধরনের আঠালো পদার্থ এই সুতার উন্মুক্ত প্রান্ত দিয়ে বের হয় এবং যে প্রাণীটাকে সে ধরবে বা শিকার করবে সেখানে সেই আঠালো পদার্থ দিয়ে এই ধরনের নেমাটোসিস্টগুলা প্রাণীকে আটকে ফেলে। স্টেরিওলিন গ্লুটিনেন্টটাও ঠিক একই রকম, এখানে এই সুতার ভিতর দিয়ে আঠালো পদার্থ বের হয় কিন্তু এর মধ্যে কোনো কাঁটা নাই এবং এই স্টেরিওলিন গ্লুটিনেন্ট যেটা আছে সেটা হলো সবচেয়ে সরল ধরনের একটা নেমাটোসিস্ট এবং ছোট আকৃতির নেমাটোসিস্ট। তো এই নেমাটোসিস্ট চারটা কিন্তু একই সঙ্গে একই কোষিকাতেই থাকতে পারে এবং একই সঙ্গে এরা কাজ করে। সাধারণত খাবার যখন আসে তখন এই প্রথমত ভলভেন্টটা কাজ করে, ভলভেন্টটা শিকারকে ধরে পেঁচিয়ে ফেলে এবং গ্লুটিনেন্টগুলো আঠালো পদার্থ দিয়ে শিকারকে আটকে ফেলে। তখন এই যে পেনিট্রেন্ট ধরনের যে ইয়েটা আছে, নেমাটোসিস্টটা আছে, সেই নেমাটোসিস্টটা তার বিষাক্ত পদার্থ দিয়ে শিকারকে অবশ করে ফেলে। তারপরে সে ওই শিকারকে খাদ্য হিসেবে গ্রহণ করুক বা নিজে আত্মরক্ষা করুক বা চলনের কাজ করুক, এই চার ধরনের নেমাটোসিস্টের মাধ্যমেই সে কাজগুলো করে থাকে। তা এখন আসো আমরা তারপরের এতে যাই, যে আমি যদিও আলোচনা করে ফেলেছি তারপরও একটা ছবির মাধ্যমে দেখো যে নেমাটোসিস্টের যে সুতাটা সেটা কিভাবে নিক্ষিপ্ত হয়, নিক্ষেপের কৌশলটা দেখো। একটা আদর্শ নেমাটোসিস্ট আমি বলে ফেলেছি যে এটা হলো নিডোসিল আর এটা অপারকুলাম, তাই না? তো যখন তার পাশে কোনো শত্রু আসে তার কাছাকাছি, তখন কি হয়, এই নিডোসিল দিয়ে অপারকুলামকে টাচ করে, ফলে অপারকুলাম সরে যায়। সরে যাওয়ার পরে ভিতর থেকে এই যে নেমাটোসিস্টের ফলের মতন অংশ এবং পেঁচানো সুতা, এই সুতাটা সহ তখন এই অপারকুলামের অংশটা দিয়ে বাইরে বের হয়ে এসে শত্রুকে ঘায়েল করে। তো এই গেল নেমাটোসিস্ট সূত্রের নিক্ষেপের কৌশল। কি কঠিন মনে হচ্ছে? কঠিন না, সহজ আছে, বারবার পড়বে সহজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী একটা এতে যাব। এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রশ্ন যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, নিডোসাইট এবং নিডোসাইটের প্রকারভেদ, নিডোসাইটের নেমাটোসিস্টের উপর ভিত্তি করেই প্রকারভেদ এবং নিডোসাইট কোষটার যে নেমাটোসিস্ট, সেই নেমাটোসিস্ট কীভাবে
নিক্ষিপ্ত হয় সেই কৌশল। এখন এখান থেকে কিন্তু প্রায় সময়ই তোমরা দেখবে যে সৃজনশীল প্রশ্নের বড় প্রশ্নগুলো এখান থেকে হয় এবং ছোট ছোট প্রশ্ন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, যেটা থেকে তোমার এমসিকিউ আসতে পারে, আবার সিকিউ প্রশ্নেরও অংশ হয়ে যায়। এমনকি তোমার সিকিউ এর যে ক খ গ ঘ অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, তারপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, 4টা অংশই কিন্তু এই প্রশ্নটা থেকে, এই অংশটুকু থেকে প্রশ্ন হতে পারে। তোমরা খুব গুরুত্ব দিয়ে এই অংশটা পড়বে, কেমন? তারপরে আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। হাইড্রার পুষ্টি। হাইড্রা একটা খুব ছোট প্রাণী। আমরা জানি যে এর আকার খুব ছোট, তাই না? তো এই মিলিমিটারে যার, সরি সেন্টিমিটারে যার 2-3 সেন্টিমিটার পর্যন্ত হয়। তো এই প্রাণীটার নিজস্ব ইয়েতেই খাদ্য গ্রহণ করে প্রয়োজনে। এখন এই পুষ্টি বলতে আমরা কি বুঝি? পুষ্টি হলো যে প্রক্রিয়ায় একটি প্রাণী খাদ্য গ্রহণ করে, খাদ্যকে পরিপাক করে এবং শোষণ করে, আত্তীকরণ করে এবং শেষ পর্যন্ত পরিপাকীয় যে বর্জ্য পদার্থ আছে সেই বর্জ্যকে দেহ থেকে বের করে দেয়। সম্পূর্ণ অংশটাকে মিলে বলা হবে হাইড্রার পুষ্টি। হ্যাঁ, তো এখন আমরা এই পুষ্টির যে অংশগুলা সেগুলো আমরা একটার পর একটা আলোচনা করব। আসলে হাইড্রা কি খায় আমরা দেখি। হাইড্রা কি খায়? হাইড্রা কিন্তু মাংসাশী প্রাণী, আমি গত ক্লাসে এটা বলেছি, মাংসাশী প্রাণী। এবং তার দেহের তুলনায় ছোট ছোট যে প্রাণীগুলা আছে, বিশেষ করে ক্রাস্টেশিয়ান যে প্রাণীগুলা আছে, সাইক্লপস, ড্যাফনিয়া, এই প্রাণীগুলাকে খায়। আবার আর্থ্রোপোডান যে পতঙ্গ বা ইনসেক্টের লার্ভা পানিতে থাকে সেগুলোকেও খায়। তারপরে ছোট ছোট হেলমিন্থ বা কৃমি জাতীয় প্রাণী যারা, তাদেরকেও খায়। অ্যানেলিডস জাতীয় যে প্রাণীগুলা, খণ্ডকায়িত প্রাণী, সেগুলাকে খায়। আবার এমনকি তার দেহের তুলনায় বড় প্রাণী বা যে মাছ, সেই মাছের ডিম, মাছের পোনা, সেগুলাকেও সে খাদ্য হিসাবে খেয়ে থাকে। এখানে আমি কতগুলো ছবি দিয়েছি, দেখো। এটা হলো সাইক্লপস, এটা ড্যাফনিয়া, এগুলা সবই হলো কি আর্থ্রোপোডান, তাই না? এই যে এখানে মসকিটো লার্ভা হলো ইনসেক্টের লার্ভা, যেটা, এটাও আর্থ্রোপোডান প্রাণী। আর্থ্রোপোডান প্রাণী কাদেরকে বলে? তোমরা তো প্রথম চ্যাপ্টারে পড়েছো যে যাদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে তাদেরকে বলা হয় আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো এইগুলা পানিতে, হাইড্রা পানিতে যেমন থাকে, স্বাদু পানিতে, এরাও স্বাদু পানিতে বসবাস করে এবং এই স্রোতহীন স্বাদু পানিতে এদের থাকতে দেখা যায় এবং এগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবং এটা একটা অ্যানেলিড প্রাণী, টিবিফেক্স, এই খণ্ডকায়িত প্রাণী। আর টিবিফেক্স ছাড়াও আরও কিছু অ্যানেলিড প্রাণী পানিতে বা মাটির কাছাকাছি, মাটিতে যে থাকে, সেগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এখন এই খাদ্যগুলাকে যখন গ্রহণ করে, তখন খাদ্যকে গ্রহণ করার যে প্রক্রিয়া, সেটা আমরা একটু দেখব ছবির মাধ্যমে। আর এই খাদ্যগুলাকে গ্রহণ করার সময় হাইড্রা কি করে? কোনো পানির নিচে কোনো বস্তুর সাথে বা গাছের ইয়েতে, ডালের সাথে নিজেকে আটকে নিয়ে তখন তার দেহটাকে পানিতে প্রসারিত করে দেয় এবং কোষিকাগুলোকে পানিতে ভাসমান অবস্থায় নাড়াচাড়া করতে থাকে। নাড়াচাড়া করার সময় কোষিকাগুলোর পাশ দিয়ে যখন কোনো খাদ্য বা কোনো প্রাণী চলাচল করে, তখন সেই যে নিউরোসাইট কোষের কথা আমরা আলোচনা করেছি, নিউরোসাইট কোষের অপারকুলামের মধ্যে এক ধরনের অনুভূতির সৃষ্টি হয় এবং ওই খাদ্যের যে শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়া আছে, তার মাধ্যমেই কিন্তু অপারকুলাম খোলার কাজটা হয় এবং কোষিকার মাধ্যমে খাদ্যকে মুখের ভিতরে ঢুকিয়ে নেয়। দেখো এখানে এটা একটা শিকার বা খাদ্য তার, আর এটা হলো হাইড্রার একটা চিত্র। কোষিকার কাছ দিয়ে যখন যায়, তখন কোষিকাগুলা সম্প্রসারিত করে হাইড্রাটাকে প্রথমে আটকে ফেলে। কিভাবে আটকায়? নিউরোসাইট কোষের মাধ্যমে, তাই না? নিউরোসাইট কোষের মধ্যে মাধ্যমে আটকে, তারপরে কোষিকাগুলা একসঙ্গে ভিতরে, এখানে কি আছে? মুখছিদ্র আছে না হাইপোস্টোমের উপরে?
হাইপোস্টোমের উপরে মুখছিদ্র আছে এবং এই মুখছিদ্রের মাধ্যমে খাবারটাকে ভিতরে প্রবেশ করিয়ে নেয়। হ্যাঁ, এখানে দেখো এই জায়গাটা মাঝে দেহকাণ্ডের মাঝের অংশটা বেশ মোটা দেখা যাচ্ছে বা বড় দেখা যাচ্ছে, কারণ এর ভিতরে এই খাবারটা ঢুকে গেছে। তো আমরা যদি সম্ভব হয় আমরা এই ক্লাসের শেষে তোমাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, যেটার মধ্যে খাদ্য গ্রহণ কিভাবে করছে এবং খাদ্য ভিতরে ঢোকার পরে কি অবস্থা হয়, তার দেহের তুলনায় বড় খাদ্য যখন গ্রহণ করে নেয় তখন কি অবস্থায় আমরা একটু দেখব পরে। তো আসো, এটা হলো খাদ্য গ্রহণ প্রক্রিয়া আমরা বললাম। তারপরে 2 নম্বরে যাই, পরিপাক। খাদ্য শুধু গ্রহণ করলেই কি হয়? খাদ্য শুধু গ্রহণ করলেই হয় না, সেটাকে পরিপাক করার প্রয়োজন হয়, তাই না? তো এই পরিপাক যে শব্দটা, এটার সংজ্ঞাটা কি? পরিপাকের সংজ্ঞা হলো দেহের ভিতরে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় খাদ্য, আমরা জানি যে খাদ্যগুলো কি জটিল রূপে থাকে, তাই না? মানে শর্করা, আমিষ, স্নেহ ইত্যাদি জটিল রূপে থাকে। সেই জটিল রূপের খাদ্যগুলাকে যখন পরিপাক করার প্রয়োজন হয় তখন কিন্তু দেহের ভিতরে এক ধরনের এনজাইমের প্রয়োজন হয়। হজম করার জন্য কি হয়? এনজাইমের প্রয়োজন হয়, এবং এই এনজাইম কিন্তু কোনো না কোনো কোষ থেকে বা গ্রন্থি থেকে বা কোনো অঙ্গ থেকে নিঃসৃত হয়। তো এখানে আমরা দেখব যে কোষ থেকে নিঃসৃত হয়, আর এই কোষীয় যে রস বের হয়, এনজাইম নিঃসৃত হয়, সেই রসটা সেই জটিল রূপের খাদ্যকে সরল এবং কোষের গ্রহণ উপযোগী করে সেটাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করে, যেন কোষটা সেটাকে গ্রহণ করতে পারে। এটাকে বলা হচ্ছে পরিপাক। তার মানে দেহের ভিতরে যদি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো রসের মাধ্যমে বা এনজাইমের মাধ্যমে জটিল খাদ্যগুলোকে সরল এবং কোষের গ্রহণ উপযোগী রূপে পরিণত করা হয় এবং শোষণ করা হয়, তাকে বলা হচ্ছে পরিপাক। তো হাইড্রার পরিপাক 2 রকমে করতে পারে, একটা হলো বহির্কোষীয় পরিপাক এবং একটা হলো অন্তঃকোষীয় পরিপাক। বহির্কোষীয় বলতে আমরা বুঝতেই পারছি যে কোষের বাইরে সেটা মানে পরিপাকটা হয়ে থাকে, ভেঙে থাকে এবং সরল উপাদানে পরিণত হয়। আর অন্তঃকোষীয় মানে কোষের ভিতরে সেটা ঢুকিয়ে নিয়ে তারপরে পরিপাক করে থাকে, তাই না? তো এখানে আমি আবার একটা পুরানো ক্লাসের ছবি এখানে এনেছি। এই ছবিটা কি ছিল? হাইড্রার একটা প্রস্থচ্ছেদের ছবি ছিল, তাই না? এটা হলো বাইরের দিকে এপিডার্মিস কোষীয় স্তর, আর এটা হলো গ্যাস্ট্রোডার্মিস কোষীয় স্তর। গ্যাস্ট্রোডার্মিস কোষীয় স্তর আর দুটা মাঝখানে হলো মেসোগ্লিয়া। তো গ্যাস্ট্রোডার্মিস কোষীয় স্তরের মাঝখানে যে অংশটা, এটাকে কি বলা হয়? সিলেন্টেরন। এই অংশটা ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। তো সিলেন্টেরনের আমরা এর আগে চিত্রে কি দেখলাম? যে খাবার মুখের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করে নিল। ভিতরে কোথায় প্রবেশ করলো? এই সিলেন্টেরন বা ফাঁকা গহ্বরটার মধ্যে প্রবেশ করলো। এখন সিলেন্টেরনে প্রবেশ করার পরে তার মুখছিদ্রটা বন্ধ করে দেয়, যেন বাইরের থেকে আর না ঢুকে বা বের হয়ে যেতে না পারে, খাবারটা বের হয়ে যেতে না পারে। তো আমরা এই অংশটা নিয়ে একটু আলোচনা করি। আবার এখানে কয় ধরনের কোষ ছিল? মূলত 5 ধরনের কোষ ছিল, তাই না? একটা হলো পুষ্টিকোষ, তারপরে এগুলো কিন্তু গত ক্লাসের পড়া। পুষ্টিকোষ, তারপরে গ্রন্থিকোষ, তারপরে ইন্টারস্টিশিয়াল কোষ, আর কি সংবেদী কোষ এবং স্নায়ু কোষ। এই 5 ধরনের কোষ ছিল। তার মধ্যে যে পুষ্টিকোষ ছিল, সেই পুষ্টিকোষটা এবং যে গ্রন্থিকোষ, এই 2টা কোষ হলো পরিপাকের জন্য একদম অ্যাক্টিভভাবে কাজ করে থাকে। দেখো এখানে এই যে আমরা বলেছিলাম যে পুষ্টিকোষ 2 ধরনের হয়। একটা হলো ফ্লাজেলাযুক্ত, এটা হলো এই যে সুতার মতন অংশ দেখা যাচ্ছে, এটা কি ফ্লাজেলা, তাই না? আর এই যে একটা কোষ, এটা হলো এখানে ভিতরে দানাদার অংশ আছে, সেগুলাকে মিউকাস বলে। এই দানাদার অংশ সহ যে কোষটা, এটাকে বলা হচ্ছে গ্রন্থিকোষ। ঠিক আছে? তো এই গ্রন্থিকোষগুলা
প্রথমে যখন খাবার ভিতরে সিলিন্ডারের মধ্যে প্রবেশ করলো তখন এই গ্রন্থি কোষ থেকে এনজাইম নিঃসরণ করে খাবারকে প্রথমে অবশ করে ফেলে বা নিস্তেজ করে ফেলে এবং এই আংশিকভাবে এখান থেকে নিঃসৃত এনজাইম খাবারকে আংশিকভাবে পরিপাক করে এবং সব ধরনের খাবারকে এখানে পরিপাক করা হয় না, শুধুমাত্র প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে তাকে আংশিকভাবে পরিপাক করে, আর এখানে শর্করা এবং স্নেহ জাতীয় খাবার পরিপাক হয় না। এই যে এই কোষগুলোর বাইরে ফাঁকা জায়গায় যে পরিপাকের কাজগুলো হচ্ছে সেটাকে বলা হচ্ছে বহির্কোষীয় পরিপাক। সেই পরিপাকটাকে বলা হচ্ছে বহির্কোষীয় পরিপাক। খাবার যখন সিলিন্ডারের মধ্যে ঢুকে গেল তখন কিন্তু এই যে পেশি আবরণী কোষের অবস্থান বহির্ত্বকে, এই পেশি আবরণগুলো এত বেশি সংকুচিত প্রসারিত হতে থাকে বা শরীরের মধ্যে দেহের ভিতরে চাপের সৃষ্টি করে যে খাবারটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, ছোট ছোট কণায় বা ছোট ছোট খাদ্য উপাদানে কণায় পরিণত হয়। তখন এই খাদ্য কণার মধ্যে মিউকাস নিঃসারী কোষ থেকে বা গ্রন্থি কোষ থেকে মিউকাস নিঃসরণ করে এনজাইম নিঃসরণ করে খাবারকে পরিপাক করে। প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করার জন্য এখানে পেপসিন নিঃসৃত হয় এবং পেপসিন খাবারকে আংশিক পরিপাক করে পলিপেপটাইডে পরিণত করে। এখানে আমি এই যে বহির্কোষীয় পরিপাকের মধ্যে দেখেছি প্রোটিনকে পেপসিন এনজাইমের সাহায্যে পলিপেপটাইডে এখানে পরিণত হয়। তারপরে যে কাজটা হয় সেটা হলো পুষ্টিকোষ যে আছে সেই পুষ্টিকোষের যে ফ্লাজেলাযুক্ত কোষগুলা, এই ফ্লাজেলাযুক্ত কোষগুলা কিন্তু এর ভিতরে যে খাবারটা ঢুকেছে এবং মিউকাস যে বের হচ্ছে বা এনজাইম যে বের হচ্ছে গ্রন্থিকোষ থেকে তাকে এখানে মানে আন্দোলিত করে এগুলা কি বল ফ্লাজেলাগুলা আন্দোলিত করে খাবারকে খুব মিশ্রিত করে এনজাইমের সাথে মিশ্রিত করে নেয়। হ্যাঁ, তো মিশ্রিত করার ফলে কিন্তু এই এনজাইমটা কাজ করতে পারে। তারপরে শুরু হয় অন্তঃকোষীয় পরিপাক। এই অন্তঃকোষীয় পরিপাকের সময় কিন্তু পুষ্টিকোষের গুরুত্ব সবচেয়ে বেশি এবং সেখানে যে এই কোষটা কি দুই পাশ দিয়ে ক্ষণপথ বের করেছে, তাই না? পুষ্টিকোষের আরেকটা রকম আছে, দুই রকম, তো একটা হলো ফ্লাজেলাযুক্ত কোষ, একটা হলো ক্ষণপদীয় কোষ। এই ক্ষণপদীয় কোষগুলা দুই দিক থেকে ক্ষণপথ সৃষ্টি করে খাদ্যকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভিতরে কোষের ভিতরে প্রবেশ করিয়ে নেয়। ঠিক আছে, এগুলো কিন্তু নিউক্লিয়াস, কালো কালো দাগগুলো যেগুলো এগুলো নিউক্লিয়াস। এইখানে দেখো এইটার মধ্যে একটা দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস ছাড়াও আরেকটা, এটা হলো তার খাদ্য। এই ক্ষণপদের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভিতরে খাদ্য গহ্বর তৈরি করে ভিতরে খাবারকে প্রবেশ করে নিল। যখন খাদ্য গহ্বর তৈরি হলো তখন কিন্তু তার ভিতরে কিছুটা খাবারের সাথে কিছুটা ভিতর থেকে তরল পদার্থ, এই সিলিন্ডার থেকে তরল পদার্থ ভিতরে খাবারের সাথে ভিতরে ঢুকে যায় এবং এখানে এই কোষের সাইটোপ্লাজমীয় অংশ খাদ্য গহ্বরের ভিতরে থাকে এবং এই সাইটোপ্লাজমীয় অংশ থেকে বিভিন্ন এনজাইমগুলা সৃষ্টি হয় বা তৈরি হয়। সেই এনজাইমগুলা শর্করা জাতীয় খাদ্যের জন্য একরকম, স্নেহ জাতীয় খাদ্যের জন্য একরকম এবং প্রোটিন জাতীয় খাদ্যের জন্য আরেক রকম। এটা তোমরা সবাই জানো। এখানে আমি তিনটা ছকের মাধ্যমে দেখিয়েছি যে পলিপেপটাইড যেটা ঢুকেছিল বা অন্যান্য প্রোটিনও যে ঢুকে সেগুলাকে ট্রিপসিন জাতীয় এনজাইম ক্ষরণ করে শেষ পর্যন্ত এটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এবং স্নেহ জাতীয় খাদ্য বা লিপিড খাদ্যকে লাইপেজ জাতীয় এনজাইমের সাহায্যে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, আর কার্বোহাইড্রেট জাতীয় যে শর্করা জাতীয় খাদ্য যেগুলো সেটাকে অ্যামাইলেজ এনজাইম তাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এখানে কিন্তু তুমি অনেক এমসিকিউ প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে যাচ্ছ, কোন ধরনের খাদ্যকে কোন ধরনের এনজাইম পরিপাক করে এবং পরিপাকের পরে কোন ধরনের উপাদানে পরিণত করে। এই যে এই পাশের উপাদানগুলো তৈরি হয়েছে এই উপাদানগুলো কিন্তু কোষ গ্রহণ করতে পারে অর্থাৎ শোষণ করতে পারে। তার শরীরের জন্য যে খাদ্যের পুষ্টিটা দরকার সেই পুষ্টি উপাদানগুলো হলো এগুলা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, গ্লুকোজ। এই চার রকমের উপাদান মিলে তার পুষ্টি উপাদান যেটা নাকি শরীরের জন্য প্রয়োজন। ঠিক আছে, তো এখানে আমরা
দেখতে পেলাম যে এই কোষের ভিতরে পুষ্টিকোষের ফ্ল্যাজেলার আন্দোলনের মাধ্যমে খাবার এনজাইমের সাথে মিশ্রিত হয়, আর ক্ষণপদীয় কোষের মাধ্যমে খাবার কোষের ভিতরে পরিপাক হয়। এই কোষের ভিতরে যখন ঢুকলো তখন তার ভিতরে এনজাইমের সাহায্যে এটা ভেঙে এই উপাদানগুলো তৈরি হলো। এখন উপাদানগুলো তৈরি হওয়ার পরে কি হবে, সেই উপাদানগুলো ওই কোষটা যে পুষ্টি কোষটা বা ক্ষণপদীয় কোষটার ভিতরে পরিপাক হলো, ওই কোষের সাইটোপ্লাজম সেটাকে শোষণ করে নিল, অর্থাৎ গ্রহণ করে নিল খাদ্যের পুষ্টি উপাদানকে। সব কিছুই কিন্তু পুষ্টি উপাদান, একটা খাদ্যের সবই যে প্রাণীর শরীরের জন্য উপকারী তা কিন্তু না, কিছু কিছু আবার বর্জ্য তৈরি হয়ে যায়, তাই না? পরিপাক করার পরে বর্জ্য তৈরি হয়। তো যেটুকু উপকার লাগবে বা যেটুকু তার প্রয়োজন সেটাকে ওই কোষের সাইটোপ্লাজমটা শোষণ করে নেয়, আর বাকি অংশটা আবার যেটা অপাচ্য অংশ, যেটা প্রয়োজন নাই, যেটা পরিপাক হয় নাই, সেই অংশটাকে আবার সিলেন্টারনের অংশে ফেরত দিয়ে দেয়, বের করে দেয়। তারপরে এছাড়াও সিলেন্টারনের অন্যান্য সব উপাদানই তো আর কোষের ভিতরে ঢুকে যায় না, কিছু কিছু আবার এখানে এমনিও থেকে যায়। হ্যাঁ, তো সেটাও বর্জ্য হিসেবে থেকে যায়। এখন যেটা শোষণ করলো তখন কি হয়, তারপরে হচ্ছে যে এটা পরিশোষণ এবং আত্তীকরণ দরকার। তার মানে কোষের যে সাইটোপ্লাজমটা সেটাকে পরিপাক করার পরে খাদ্যের সারাংশ যেটা তৈরি হলো সেই সারাংশকে শোষণ করে সাইটোপ্লাজমে ধারণ করে নিল, এবং সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় পার্শ্ববর্তী যে কোষগুলা আছে বা দেহের অন্যান্য যে কোষগুলো আছে সব কোষকেই তো পুষ্টি দিতে হবে, তাই না? নাহলে তো প্রাণীটা বাঁচবে না বা প্রাণীটার বৃদ্ধি সাধন ঘটবে না। খাদ্য কেন খায়? খাদ্য খায় তার প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, তার দেহের বৃদ্ধির জন্য, এগুলোর জন্য খাদ্য গ্রহণ করে, তাই না? তো এই শোষণকৃত খাদ্য অংশটা সমস্ত অন্যান্য কোষগুলোতে ব্যাপন প্রক্রিয়া ছড়িয়ে দেয়, এটাকে বলা হচ্ছে আত্তীকরণ বা কোষের ভিতরে গ্রহণ করে নেওয়ার হচ্ছে আত্তীকরণ। আর সিলেন্টারনের যে অংশটা ছেড়ে দিল, সিলেন্টারনের মধ্যে যেটা আর পরিপাক করা যাচ্ছে না বা পরিপাক করা হয় নাই, অপাচ্য, দেহের জন্য প্রয়োজন নাই বা বর্জ্য, সেইটাকে সিলেন্টারন থেকে ওই যে ফ্লাজেলাযুক্ত কোষগুলা, সেই ফ্লাজেলার আন্দোলনের মাধ্যমে এগুলাকে এবং দেহের সংকোচনের মাধ্যমে সেই অপাচ্য অংশটা দেহের যে হাইপোস্টোমের সামনে যে মুখছিদ্রটা আছে, হাইপোস্টোমের অংশ যে মুখছিদ্রটা, সেই ছিদ্রটা দিয়ে অপাচ্য অংশটাকে বের করে দেয়। এই বের করে দেওয়া পর্যন্ত হলো খাদ্যের তার পরিপাক বা পুষ্টি। ঠিক আছে? তো এই যে সিলেন্টারন অংশটা মূলত কি করে, খাদ্যকে ভিতরে প্রবেশ করালো, আবার প্রবেশ করানোর পরে যে পরিপাকের আংশিক কাজ করলো, দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে সেগুলোকে ছোট ছোট কণায় পরিণত করলো, খাদ্য কণায়, এবং বিভিন্ন কোষের ভিতরে প্রবেশ করে সেখানে কোষীয় শ্বসন হলো বা অন্তঃকোষীয় শ্বসন হলো, অন্তঃকোষীয় পরিপাক হলো। সেই পরিপাকিত খাদ্যের সারাংশ কিন্তু সিলেন্টারনের মাধ্যমে এবার ব্যাপন প্রক্রিয়ায় অন্যান্য কোষগুলোতে যায়, যে কারণে এই সিলেন্টারন গহ্বরকে কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে কি? তার পরিপাক এবং পরিবহন দুইটা কাজই এখানে করছে, সেই জন্য সিলেন্টারনকে বলা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই যে পুষ্টি আমি বললাম, এখানেও কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল যে আছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন, এখানে কিন্তু তোমাদেরকে প্রশ্ন বানিয়ে তৈরি করে নিতে হবে। আমি আরও একটা কথা তোমাদের বলি, যে গত ক্লাসে বলেছিলাম, কে কে করেছো জানি না, আশা করি সবাই সেই একটা প্রশ্ন দিয়েছিলাম যে তোমরা একটা পার্থক্য তৈরি করে নিজেরা রেডি করে নিবে। আমরা যদি আল্লাহ চাহে তো ক্লাসরুমে আমরা ক্লাস নিতে শুরু করি, তখন কিন্তু আমি এই প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে তৈরি করতে দিব সেগুলো কিন্তু আমি ক্লাসরুমে দেখতে চাবো। ঠিক আছে? আর আজকে আমরা যে পড়াটা পড়লাম, কি একটা নিউরোসাইট কোষের গঠন, কাজ এবং তার প্রকারভেদ,
তার কাজ করার কৌশল, এগুলো আমরা নিউরোসাইট কোষ থেকে বললাম। আর বললাম হলো পুষ্টির যে বর্ণনা, যে পরিপাক, তারপরে খাদ্য গ্রহণ, পরিপাক, পরিশোষণ, আত্তীকরণ আর বর্জ্য পদার্থ। এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো, বা আমি একটু দিতে পারি। যে আমি যদি বলি যে বহিঃকোষীয় শোষণ পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক, এই দুটার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ কোষের বাইরে সিলেন্টারন অংশের যে পরিপাকটা হলো সেটা হলো বহির্কোষীয় পরিপাক, তাই না? আর অন্তঃকোষীয় পরিপাক বা কোষীয় পরিপাক, এই যে পুষ্টি কোষের ভিতরে যে পরিপাকটা হলো সেটা হলো অন্তঃকোষীয় পরিপাক। এইটার থেকে তোমরা একটা প্রশ্ন নিয়ে নাও যে কিভাবে বহির্কোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাকের পার্থক্য করা যায়। আবার নিউরোসাইট কোষ পড়তে গিয়ে আমরা নেমাটোসিস্ট সম্পর্কে বিস্তারিত জানলাম। নিউরোসাইট কোষের মূল অংশই হলো নেমাটোসিস্ট, তাই না? তাহলে নেমাটোসিস্ট আর নিউরোসাইট এই দুইটাকে কিন্তু তোমরা বর্ণনা করার সময় বা খাতায় লেখার সময় অনেক সময় একটু ঝামেলা করে ফেলো যে কোনটা যে আসলে কি, বা একই শব্দ হয়তো বারবার ব্যবহার করছো, কোনটা আসলে নিউরোসাইট আর কোনটা নিউরোব্লাস্ট, কোনটা নেমাটোসিস্ট, এটা অনেক সময় অনেকেই মানে একটু গুলিয়ে ফেলে। নিউরোব্লাস্ট হলো যখন ভ্রূণীয় অবস্থায় প্রাণীটা থাকে তখন যে কোষটা তৈরি হয় সেটাকে বলা হয় নিউরোব্লাস্ট কোষ বা নিউরোব্লাস্ট, এবং সেই নিউরোব্লাস্টটা যখন পরিণত দশায় যায় তখন সেটাকে বলা হয় নিউরোসাইট। আর নিউরোসাইটের ভিতরে যে অংশটা, যেটা নাকি খাদ্যকে শিকার করা বা আত্মরক্ষা করা বা চলনের জন্য যে অংশটা মূলত কাজ করে, সেটা হলো যেটা দিয়ে হিপনোটক্সিন বের হয়ে যায় বা হিপনোটক্সিন অবস্থান করে, সেটা হলো নেমাটোসিস্ট। তাহলে নিউরোসাইট, নিউরোব্লাস্ট এবং নেমাটোসিস্ট, এই তিনটাকেও একটু তোমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করে বা পার্থক্য আকারে শিখবে, কেমন? তো আমরা এখানে আমাদের ক্লাসে শেষ করব, কিন্তু তার আগে আমি একটা কথা বলেছিলাম যে একটা প্রাণী হাইড্রা কিভাবে খাদ্য গ্রহণ করে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। চলো আমরা দেখি, দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা ভিডিওটা দেখি। এটা একটা হাইড্রা, তার কোষিকাগুলোকে পানিতে ভাসিয়ে দিয়েছে। পাশ দিয়ে একটা খাবার এসেছিল, আর ছোট 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 অনেক খাবার কিন্তু তার পাশ দিয়ে ঘোরাফেরা করছে। আর এখন যে খাবারটা আসছে এটা কিন্তু একটা মসকিটো লার্ভা, হ্যাঁ, তার দেহের চেয়ে বড়, তাকেই টেনে নিয়ে চলে গেছে, মানে হাইড্রাকেই টেনে নিয়ে চলে গেছে, দেখেছো? তারপরে কিন্তু হাইড্রা ছাড়েনি, হাইড্রার কোষিকায় যে নিউরোসাইট কোষ আছে সেগুলো দিয়ে তাকে আটকে ফেলেছে। আটকানোর পরে এই যে দেখো দানা দানা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নেমাটোসিস্ট ব্যাটারি, মানে এখানে অনেক নেমাটোসিস্ট আছে বা নিউরোসাইট কোষ আছে। দেখো এটাকে কিভাবে খেয়ে ফেলে, এত বড় একটা, তার দেহের তুলনায় কিন্তু বড় এই লার্ভাটা। এটা একটা ইনসেক্ট লার্ভা, অর্থাৎ মসকিটো লার্ভা। কোষিকাগুলো দিয়ে টেনে ওটাকে মুখছিদ্রের কাছে নিয়ে আসছে, দেখেছো? এবং তাকে হিপনোটক্সিন দিয়ে অবশ করে ফেলা হয়েছে, যে কারণে ও আর নড়তে পারছে না, লার্ভা আর নড়তে পারছে না, দেহ গহ্বরের ভিতরে ঢুকিয়ে ফেলছে। খাওয়া হয়ে গেল তার।
সম্পূর্ণ লার্ভাটাকেই তার দেহের তুলনায় বড় খাবারটাকে সে গ্রহণ করে নিতে পারলো, তাই না? এবং এইখানে যে কোষিকার যে নিডোসাইট কোষগুলা এই কাজের সাথে জড়িত ছিল, সেই কোষগুলা কিন্তু আর কাজ করতে পারবে না, সেগুলো আস্তে আস্তে সেগুলাও নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এবং তার আশেপাশে অর্থাৎ ওই নিউরোসাইট কোষের আশেপাশে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, সেই কোষগুলো আবার ওই সব জায়গায় নিউরোসাইট কোষ তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিবে। ঠিক আছে, 2 থেকে 3 দিনের মধ্যে সেই কোষগুলো আবার নতুন করে হয়ে যায়। তো এই কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত থাকলো। আজকে আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদের কিন্তু সামনে সিটি, তাই না? তোমাদের এই পর্যন্ত বলে আমি শেষ করতে চাচ্ছি। তোমরা যারা আমার ক্লাসের সাথে জড়িত ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমরা যখন ক্লাস নেই ক্লাসরুমে, ক্লাসের মূল উৎসাহই থাকে ছাত্র বা স্টুডেন্ট। হ্যাঁ, ছাত্রছাত্রীরাই আমাদের মূল উৎসাহ থাকে। এত ঢাকা কলেজে তো ছাত্রী নাই, সব ছাত্ররাই অনেক আমাদেরকে উৎসাহ দেয়, অনেক আনন্দ দেয় ক্লাসে। আমরা আনন্দহীনভাবে এই অনলাইনে ক্লাস করছি, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে তোমরা পড়াশোনার সাথে জড়িত থাকো। এক সময় আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে আসবো, তখন এগুলো নিয়ে আবার পুনরাবৃত্তি হবে। তোমাদের ফিলিংস নিয়ে আমরা আলোচনা করব, আমাদের ফিলিংস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে কি করতে কি হলো। তো ভালো থাকো সবাই, যে যেখানে আছো নিরাপদে থাকো, পড়াশোনার সাথে জড়িত থাকো। এবং ইন্টারমিডিয়েট সময়টা এত ছোট সময় যে চোখের পলকে ইন্টারমিডিয়েটের সময়টা পার হয়ে যায়। বলে 2 বছর, কিন্তু আসলে কিন্তু 1.5 বছর। 1.5 বছরেই দেখা যায় ইন্টারমিডিয়েট সময় শেষ। আর তোমাদেরকে নিজ দায়িত্বে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন আর কিন্তু বাবা মা তোমাদেরকে ঠেলবে না যে পড়ো পড়ো পড়ো। শিক্ষকদের পক্ষেও ঠেলা সম্ভব না, তোমাদেরকে নিজ দায়িত্বেই পড়তে হবে। আমি তো মনে করি তোমরা একটা বিশাল আনন্দ ঘন পরিবেশ বা আনন্দ ঘন মুহূর্ত থেকে তোমরা বঞ্চিত আছো, যে কলেজ লাইফটা এনজয় করতে পারছো না। তো দোয়া করি আল্লাহ রহম করুক আমাদের সবাইকে, এবং এই করোনাকালীন সংক্রান্তি ওইখান থেকে আমাদেরকে বাঁচিয়ে তুলুক, এবং আমাদের ক্লাসে তোমাদের সাথে ক্লাস করার সৌভাগ্য করে দিক। ভালো থাকো, আল্লাহ হাফিজ।